সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংলিশ লেসন 3 উই আর 7 রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই সম্পূর্ণ তোমাদের পোয়েমটি আমরা পড়ব বাংলা অর্থ সহ। এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে বা যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের সলিউশন বা উত্তর আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এই যে লেসন 3 রয়েছে উই আর 7 এই সম্পূর্ণ কবিতাটির বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষায় তোমাদের এই পোয়েম থেকে যদি কোনো স্ট্যান্ডা তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই লাইনগুলোর বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং সেখানে যে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরও তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অনায়াসে লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 7 এর ইংলিশ লেসন 3 উই আর 7 রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই সম্পূর্ণ পোয়েমটির বাংলা অর্থ এবং এখানে যে অ্যাক্টিভিটি দেওয়া আছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর বা সলিউশন। তো দেখো প্রথমে আমাদের কবিতাটির নাম কি দেওয়া আছে, উই আর 7। উই মানে কি আমরা, আর মানে হই, 7 মানে হচ্ছে 7, তো উই আর 7 মানে হচ্ছে আমরা হই 7 জন। এটা হচ্ছে কবিতার বাংলা মানে। এরপর দেখো কি রয়েছে, লেটস স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। দ্য পোয়েট, পোয়েট মানে হচ্ছে কবি, অর্থাৎ আমাদের এখানে কবি সম্পর্কে একটা তথ্য আমরা এখানে দেওয়া আছে, তো আমাদের এটা পড়তে হবে। আমরা এখান থেকে একবার পড়ে নেব, তারপর মূল কবিতাটি পড়ে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার। তো কী বলা হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর জন্ম 1770 খ্রিস্টাব্দে, মৃত্যু 1850 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে ছিলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার। নেচার মানে হচ্ছে কি প্রকৃতি, পোয়েট মানে হচ্ছে কবি, আর গ্রেটেস্ট মানে হচ্ছে মহান। তো প্রকৃতির মহান কবিদের মধ্যে তিনি ছিলেন একজন, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, হি ওয়াজ আ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। পিরিয়ড মানে হচ্ছে সময় বা যুগ। ওকে, দেখো হি ওয়াজ, হি মানে কি তিনি, ওয়াজ মানে ছিলেন, তো তিনি ছিলেন মানে একজন মেজর পোয়েট। মেজর মানে হচ্ছে মুখ্য বা প্রধান, পোয়েট মানে কবি, তো তিনি ছিলেন একজন মুখ্য বা প্রধান একজন কবি অফ দ্য রোমান্টিক এজ, রোমান্টিক পিরিয়ড, অর্থাৎ রোমান্টিক যুগের তিনি একজন মুখ্য বা প্রধান কবি ছিলেন। এরপরে দেখো হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, তারপর হচ্ছে টিনটার্ন অ্যাবে, লন্ডন 1802, অর টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার অ্যাবে এটসেট্রা। তো এখানে কি বলা হচ্ছে, হিজ গ্রেটেস্ট পোয়েমস, গ্রেটেস্ট মানে হচ্ছে তার মহান বা বিখ্যাত যে সমস্ত পোয়েমস মানে কবিতা, সেই বিখ্যাত কবিতাগুলো হচ্ছে দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটার্ন অ্যাবে, লন্ডন 1802, অর টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার অ্যাবে, এইগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু কবিতা। ঠিক আছে, তারপর দেখো হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তো এখানে কি বলা হচ্ছে, হি স্পেন্ট, স্পেন্ট মানে হচ্ছে অতিবাহিত করা বা কাটানো, তো হি স্পেন্ট তিনি অতিবাহিত করেছিলেন, হিজ লাইফ তার জীবন, অর্থাৎ জীবনটা কাটিয়েছিলেন কোথায়, ইন দ্য লেক ডিস্ট্রিক্ট, লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট নামক জায়গাতে। ঠিক আছে, এরপর হচ্ছে হি দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। তো দেখুন দ্য প্রেজেন্ট টেক্সট মানে যে কবিতা আমরা পড়বো, এই বর্তমান কবিতাটি, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, টেক্সট বলতে যে টেক্সট বা যে আমরা কবিতাটি পড়বো সেটার সম্পর্কে বলা হচ্ছে। সেটা কি, ইজ অ্যান এডিটেড ভার্সন। এডিটেড ভার্সন মানে হচ্ছে একটা সংক্ষেপিত একটা অংশ। ঠিক আছে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, অফ হিজ পোয়েম উই আর 7। তো উই আর 7 এই নামে তার একটা কবিতা রয়েছে বা কবিতার বই রয়েছে, সেখান থেকে আমাদের এই অংশটুকু তুলে নেওয়া হয়েছে। ওকে, তো এটা গেল আমাদের কবি সম্পর্কে। এরপর রয়েছে কি দেখো, মূল কবিতাটি পড়ার আগে আমাদের এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদিও তোমাদের পরীক্ষাতে আসে না, তবু এখানে কি বলা হয়েছে সেগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। দেখো এখানে লেটস শেয়ার, শেয়ার মানে হচ্ছে কি শেয়ার করা বা ভাগাভাগি করা, তো চলো শেয়ার করি। এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার। তো ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে কোনো ভাই এবং বোন, তোমার কি কোনো ভাই এবং বোন আছে, যদি থাকে তাহলে বলবে ইয়েস, না থাকলে বলবে নো। ঠিক আছে, এরপর দেখো হাউ ম্যানি কাজিনস ডু ইউ হ্যাভ। কাজিনস মানে কি, কাজিনস মানে হচ্ছে কাকাতো, ঠিক আছে, মামাতো, এই সমস্ত যে ভাই বোনরা থাকে তাদেরকে বলা হয় কাজিন ব্রাদার্স। ঠিক আছে, তো তোমার কি এরকম কোনো কাজিন ব্রাদার্স রয়েছে, ভাই বোন রয়েছে, সেটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। থাকলে হ্যাঁ বলবে, না থাকলে বলবে না। এরপর হচ্ছে কি হাউ ওল্ড দে আর, তাদের বয়স কত, তাদের বয়সগুলো জিজ্ঞেস করা হচ্ছে, বয়সগুলো তুমি বলবে কার কত বয়স। এরপর হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে বা তারা কোথায় থাকে, সেগুলো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তো এগুলো মৌখিক কিছু প্রশ্ন, তোমাকে তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এগুলো জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তো দেখো এরপর আমরা যে মূল কবিতা সেটা আমরা পড়ব। তো কি বলা হয়েছে এখানে, লেটস রিড, রিড মানে কি পড়া, চলো পড়ি। তো
তো প্রথমে দেখো কি দেওয়া আছে, আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, হোয়াট শুড ইট নো অফ ডেথ। তো দেখো আ সিম্পল চাইল্ড, সিম্পল মানে কি একটা সাধারণ, ঠিক আছে, সহজ সরল, চাইল্ড মানে হচ্ছে শিশু, একটা সহজ সরল শিশু, দ্যাট লাইটলি, লাইটলি মানে কি হালকাভাবে, যে হালকাভাবে, ড্রস মানে হচ্ছে নেয়, ড্র মানে হচ্ছে অ্যাকচুয়ালি টানা, তো ওখানে নেওয়া আর কি, নেওয়ার্থে ব্যবহার করা হচ্ছে শব্দটাকে। তো ইটস ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে কি নিঃশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস, তো হালকাভাবে সে তার নিঃশ্বাস প্রশ্বাস নেয়, অ্যান্ড ফিলস এবং অনুভব করে, ফিল মানে কি অনুভব করা, এবং অনুভব করে ইটস লাইফ এটার জীবন, জীবনকে সে অনুভব করে ইন ইন এভরি লিম্ব, লিম্ব মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ বলতে যেমন আমাদের হাত পা রয়েছে সেগুলোকে বলা হয় লিম্ব, তো এটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সে তার জীবনকে অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যু, ডেথ মানে কি মৃত্যু, মৃত্যু সম্পর্কে সে নো মানে কি জানা, ঠিক আছে, তো মৃত্যু সম্পর্কে সে কি জানবে, ওকে, অর্থাৎ এই ছোট্ট শিশুটার সম্পর্কে বলা হচ্ছে যে মৃত্যু সম্পর্কে কিন্তু তার কোনো ধারণা নেই, একটা জীবন্ত মানুষ আর একটা মৃত মানুষের মধ্যে একটা যে পার্থক্য রয়েছে সেটা এই শিশুটার মধ্যে, মানে শিশুটার জানে না আর কি, তো সেটা এখানে বলা হচ্ছে। তো এরপরে স্ট্যান্ডার্ডে দেখো আমাদের কি রয়েছে, I met a little cottage girl. She was 8 years old, she said, and her hair was thick with many a curl that clustered round her head. তো এখানে কি বলা হচ্ছে, আই মেট, আই বলতে এখানে কবি নিজেকেই বলছেন, ঠিক আছে, তো আই মেট আমি দেখা করেছিলাম বা আমার দেখা হয়েছিল, আর লিটল একটি ছোট্ট কটেজ গার্ল, কটেজ গার্ল মানে কুটিরের একটি মেয়ে, কটেজ মানে হচ্ছে কুটির, কুটিরের একটি ছোট্ট মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। সি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, সি মানে কি সে, ওয়াজ মানে ছিল, সে ছিল 8 ইয়ার্স ওল্ড, 8 মানে 8, ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড ওল্ড মানে হচ্ছে কি বয়স আর কি, তো সে ছিল 8 বছর বয়সের, তার বয়স ছিল 8 বছর, সি সেড সে বলেছিল, অর্থাৎ সে মেয়েটা নিজেই বলেছিল যে তার বয়স 8 বছর। আর হেয়ার ওয়াজ থিক, হার হেয়ার মানে তার চুলগুলি, ওয়াজ মানে ছিল, থিক মানে হচ্ছে ঘন, তার চুল ছিল ঘন, উইথ ম্যানি আ কার্ল, কার্ল মানে হচ্ছে কোঁচকানো বা কোঁকড়ানো, তার চুলগুলি ছিল ঘন এবং কোঁকড়ানো। দ্যাট ক্লাস্টার্ড, ক্লাস্টার্ড মানে হচ্ছে কি একত্রিত হওয়া বা এক জায়গায় জড়ো হয়ে থাকা, ঠিক আছে, তো তার চুলগুলি কি ছিল এক জায়গায় জড়ো হয়েছিল, কোথায়, রাউন্ড হার হেড, তার মাথার চারিদিকে, রাউন্ড মানে মাথার চারিদিকে, এই চুল, এই কালো এই যে ঘন এবং তার যে কোঁকড়ানো চুল, এই চুলগুলো তার মাথায় মানে এক জায়গায় মাথার চারিদিকে জড়ো হয়েছিল আর কি, ওকে, এটা মেয়েটার সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হচ্ছে, মেয়েটা কীরকম ছিল আর কি। এরপরের স্ট্যান্ডার্ড দেখো আমাদের কি রয়েছে, সি হ্যাড আ রাস্টিক woodland air and she was widely clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. তো দেখো এখানে কি বলা হচ্ছে, সি হ্যাড রাস্টিক, সি হ্যাড, হ্যাড মানে তার, সি হ্যাড মানে কি তার ছিল, আর রাস্টিক, রাস্টিক মানে হচ্ছে এখানে গ্রাম্য, ঠিক আছে, রাস্টিক মানে গ্রাম্য, উডল্যান্ড এয়ার, উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি, আর এয়ার মানে হচ্ছে বাতাস, কিন্তু এখানে উডল্যান্ড এয়ার, উডল্যান্ড এয়ারের এখানে মানে হচ্ছে কি সহজ সরল, ঠিক আছে, সহজ সরল, অর্থাৎ সে ছিল গ্রাম্য এবং সহজ সরল স্বভাবের ছিল, ঠিক আছে, নির্দোষ, ঠিক আছে, ইনোসেন্ট এরকম। এরপর অ্যান্ড সি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড, ক্ল্যাড মানে হচ্ছে পরিহিত, পোশাক পরিহিত, তো সি ওয়াজ সে ছিল ওয়াইল্ডলি, ওয়াইল্ড মানে কি বন্য বা উন্মত্ত, কিন্তু এখানে ওয়াইল্ডলি বলতে তার যে পোশাক সে পরেছিল সেটা এলোমেলোভাবে পোশাক পরিহিত অবস্থায় ছিল, বিন্যস্ত অবস্থায় ছিল না তার পোশাক। এরপর হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তো হার আইজ তার চোখগুলি, ওয়ার মানে ছিল, ফেয়ার মানে সুন্দর, অ্যান্ড ভেরি ফেয়ার এবং খুব সুন্দর, তার চোখগুলি ছিল খুব সুন্দর। হার বিউটি মেড মে গ্লাড, হার মানে কি তার, বিউটি মানে সৌন্দর্য, হার বিউটি মেড মানে আমাকে করেছিল, ইন গ্লাড, গ্লাড মানে হচ্ছে আনন্দ, আনন্দিত, আমাকে তার যে সৌন্দর্য সেই সৌন্দর্যে আমি আনন্দিত হয়েছিলাম, কবি এটা বলছেন। তো পরের স্ট্যান্ডায় কি বলা হচ্ছে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল গার্ল, হাউ ম্যানি মে ইউ বি, হাউ ম্যানি, 7 ইন অল, হি সেড, অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি। তো দেখো এখানে এই লাইনে কি বলা হচ্ছে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ ম্যানি মে ইউ বি, এখানে কবি মেয়েটাকে জিজ্ঞাসা করছেন কি, যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স মানে বোন এবং ভাইয়েরা মিলিয়ে, লিটল গার্ল লিটল মেড ছোট্ট মেয়ে, মেড বলতে কি মেয়ে, ঠিক আছে, লিটল লিটল মানে ছোট্ট, ছোট্ট মেয়ে, ভাই এবং বোন মিলিয়ে, হাউ ম্যানি, হাউ ম্যানি মানে কতজন, মে ইউ বি তোমরা, তোমরা হবে, অর্থাৎ তোমরা কতজন ভাই বোন, এটা কবি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন। তো মেয়েটা কি বললো, হাউ ম্যানি কতজন, 7 ইন অল মানে সব মিলিয়ে আমরা 7 জন, 7 মানে হচ্ছে 7 জন, সি সেড সে বললো, সে মেয়েটি বললো,
অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি। ওয়ান্ডারিং মানে হচ্ছে কি অবাক হয়ে, লুকড অ্যাট মি আমার দিকে তাকালো। মেয়েটি কবির দিকে অবাক হয়ে তাকালো এবং বলল কি আমরা সব মিলিয়ে হচ্ছে আমরা 7জন ভাই বোন। ওকে, তো এরপরে আমরা এদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে দেখো কি বলা হয়েছে। অ্যান্ড হোয়ার আর দে, আই প্রে ইউ টেল, সি আনসার্ড, 7 আর উই, অ্যান্ড 2 অফ আস অ্যাট কনভে ডুয়েল, অ্যান্ড 2 আর গান টু সি। তো দেখো অ্যান্ড হোয়ার দে আর, আই প্রে ইউ টেল, এখানে কবি মেয়েটাকে জিজ্ঞাসা করছেন কি আই প্রে, দেখো প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, কিন্তু এখানে অনুরোধ করা অর্থে ব্যবহার করা হচ্ছে যে আমি তোমাকে অনুরোধ করছি বলতে, কি বলতে না অ্যান্ড হোয়ার আর দে, তারা কোথায়, তোমরা যে 7 ভাই বোন রয়েছো তোমাকে আমি একা দেখছি, বাকিজন কোথায় আছে। সি আনসার্ড, সে উত্তর দিল, অর্থাৎ মেয়েটি উত্তর দিল যে কি 7 আর উই, আমরা 7জন, অর্থাৎ আমরা 7 ভাই বোন, অ্যান্ড 2 অফ আস, এবং আমাদের 2জন অ্যাট কনভে ডুয়েল, আমাদের 2জন হচ্ছে কনভেতে, ডুয়েল মানে কি বাস করে, কনভে হচ্ছে একটা জায়গার নাম, অর্থাৎ 2জন কনভেতে থাকে, ঠিক আছে, বা বাস করে। অ্যান্ড 2 আর গান টু সি, এবং 2জন গেছে সমুদ্রে, সমুদ্রে বলতে সমুদ্রের জাহাজের কাজে বা জাহাজের নাবিক হতে গেছে আর কি 2জন। এরপর দেখো 2 অফ আস ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, মাই সিস্টার্স অ্যান্ড মাই ব্রাদার, অ্যান্ড ইন দ্য চার্চ ইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। তো 2জন তো কোথা থাকে, কনভয়ে থাকে, আর 2জন সমুদ্রে গেছে, ঠিক আছে। আর 2জনের কথা এখানে কি বলা হচ্ছে কথা, দেখো 2 অফ আস, আমাদের আর 2জন, ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, চার্চ ইয়ার্ড মানে হচ্ছে গির্জার যে প্রাঙ্গণ, এখানে লাই মানে হচ্ছে সাইতো রয়েছে, অর্থাৎ শুয়ে রয়েছে বলতে কি তারা সমাধিস্থ তাদের করা হয়েছে, তো মারা গেছে এবং তাদের এই চার্চ ইয়ার্ড মানে গির্জার প্রাঙ্গণে তাদের সেখানে সমাধি দেওয়া হয়েছে। তো আর 2জন সেখানে রয়েছে, মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, অর্থাৎ এই মেয়েটির একটা বোন এবং একটা ভাই এই চার্চ ইয়ার্ড মানে হচ্ছে গির্জার প্রাঙ্গণের সমাধিতে তারা শায়িত রয়েছে। তো এই 2জন হচ্ছে কোথায় আছে, 2জন আছে কনওয়েতে, 2জন সমুদ্রে গেছে, আর 2জন মারা গেছে, সেই 2জন হচ্ছে এই গির্জা প্রাঙ্গণে শায়িত রয়েছে সমাধির মধ্যে। এরপর দেখো অ্যান্ড দ্য চার্চ ইয়ার্ড কটেজ, অ্যান্ড ইন দ্য চার্চ ইয়ার্ড কটেজ, এবং এই যে গির্জা প্রাঙ্গণের যে কটেজ যে কুটির রয়েছে সেখানে আই ডুয়েল, আমি থাকি, ডুয়েল মানে কি বাস করা, আমি থাকি বা বাস করি, নিয়ার দেম তাদের কাছাকাছি বলতে এই যে 2জনকে চার্চ ইয়ার্ডের কাছাকাছি তাদেরকে সমাধিস্থ করা হয়েছে তাদের কাছাকাছি, উইথ মাই মাদার, আমি মানে আমার মায়ের সঙ্গে, ঠিক আছে, আমি আমার মায়ের সঙ্গে এই গির্জা প্রাঙ্গণের পাশে যে কুটির রয়েছে সেখানে আমি থাকি, ঠিক আছে। তো এইরকম 7জনের কথা সে বলল মেয়েটি। এরপর দেখো কি বলা হচ্ছে, ইউ সে দ্যাট 2 at Conway Well and 2 are gone to sea, yet ye are 7, I pray you tell, sweet maid, how these may be। তো দেখো এই লাইনে কি বলা হচ্ছে, ইউ সে মানে তুমি বললে, দ্যাট 2 at Conway Well, যে 2জন হচ্ছে কনভয়েতে থাকে বা কনভয়েতে বাস করে, অ্যান্ড 2 আর গান টু সি, এবং 2জন গেছে সমুদ্রে, তাহলে 4জন হলো, ইয়েট ইয়ে আর 7, তবু তোমরা 7জন, আই প্রে ইউ টেল, আমি তোমাকে বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ কবি বলতে চাইছেন কি যে 2জন কনভয়েতে আছে, 2জন সমুদ্রে গেছে, তাহলে তোমরা কীভাবে 7জন হলে, আর 2জন তো মারা গেছে, তাহলে তোমরা এখন 5জন হচ্ছ, কিন্তু তুমি 7জন কীভাবে বলছো। ওকে, সুইট মেড, মিষ্টি মেয়ে, হাউ দিস মে বি, এটা কীভাবে হতে পারে। ওকে, আমি তোমাকে অনুরোধ করছি এটা আমাকে বলো। এরপর দেখো মেয়েটি কি বলছে, দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, 7 boys and girls are we, 2 of us in the churchyard lie beneath the churchyard tree। তো মেয়েটি তখন কি বলছেন, দেন মানে হচ্ছে তারপর, ডিড দ্য লিটল মেড রিপ্লাই, এই ছোট্ট মেয়েটি, মেড মানে হচ্ছে মেয়েটি, ছোট্ট মেয়েটি, রিপ্লাই মানে উত্তর দিল, কি উত্তর দিল, 7 boys and girls are we, আমরা হচ্ছে 7জন ছেলে এবং মেয়ে, 2 of us আমাদের মধ্যে 2জন, ইন দ্য চার্চইয়ার্ড লাই গির্জা প্রাঙ্গণে শায়িত রয়েছে, বেনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি তার গির্জা প্রাঙ্গণের গাছের নিচে, ঠিক আছে। তো এরপর ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইউর লিমস দে আর অ্যালাইভ, ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, দেন ইয়ে আর অনলি 5। এখানে দেখো ইয়ে, এটার মানে কি, এটা হচ্ছে ইউটাকে ইয়ে, ঠিক আছে, সেই মানে ইয়ে হিসাবে এখানে কবিতার ভাষায় এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইয়ে মানে হচ্ছে কিন্তু ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা। ওকে, দেখো ইউ রান অ্যাবাউট মানে তুমি
রান অ্যাবাউট মানে ছোটাছুটি করো বা দৌড়াদৌড়ি করো, মাই লিটল মেড আমার ছোট্ট মেয়ে, ইওর লিমস তোমার অঙ্গ প্রত্যঙ্গ, দিয়ে আর অ্যালাইভ তারা জীবন্ত, ওকে। ইফ টু আর ইন দ্য চার্চইয়ার্ড লেড যদি দুজন মানে গির্জা প্রাঙ্গণে লেড মানে সাইতো থাকে, দেন তাহলে ইয়ে মানে কি তোমরা, আর অনলি 5 তাহলে তো তোমরা মাত্র 5 জন, অনলি মানে কি মাত্র, অনলি মানে হচ্ছে মাত্র, তাহলে তোমরা মাত্র 5 জন হচ্ছ, দুজন তো চার্চ ইয়ার্ডে তোমাদের গির্জা প্রাঙ্গণে শায়িত রয়েছে, ঠিক আছে, সমাধিস্থ করা হয়েছে। তাহলে তুমি দেখো এখানে বলা হচ্ছে তুমি যেমন ছোটাছুটি করো, তোমার সব কিছু যেমন জীবন্ত, তেমনি যারা যারা সমাধিস্থ করা হয়েছে তোমাদের যে দুই ভাই বোনকে, তারা তো আর তোমার মধ্যে জীবন্ত নয়, তারা তো মৃত, তাহলে তোমরা এক তো 5 জন হচ্ছ, তোমরা কীভাবে 7 জন হচ্ছ, ঠিক আছে। তো এরপর দেখো মেয়েটি কি উত্তর দিচ্ছে, দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন। দ্য লিটল মেড রিপ্লাইড, 12 steps or more from my mother's door and they are side by side. দেখো দেয়ার গ্রেভস মানে হচ্ছে কবর, ঠিক আছে, কবর আর বা সমাধি। তো দেয়ার মানে হচ্ছে তাদের তাদের কবর বা সমাধি, আর গ্রিন মানে হচ্ছে সবুজ, এখানে সবুজ বলা হচ্ছে কেন, সমাধির ওপরে তো ঘাস জন্মে গেছে, ঠিক আছে, এবং ছোটো ছোটো গাছপালা জন্মেছে, তো তারপর সেটা সবুজ দেখাচ্ছে, তো তার জন্য বলা হচ্ছে তাদের যে সমাধিস্থ বা সমাধি সেটা সবুজ, দিয়ে মেবি সিন এবং তাদেরকে দেখা যায়, তাদেরকে বলতে সেই কবরগুলিকে বা সমাধিগুলোকে দেখা যায় বা দেখতে পাবে তুমিও। এরপর দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট মেয়েটি, রিপ্লাইড মানে কি উত্তর দিল, মেড মানে হচ্ছে মেয়েটি। এরপর 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, তো 12 স্টেপস মানে হচ্ছে 12 স্টেপস মানে হচ্ছে কি পদক্ষেপ, 12টি পদক্ষেপ অর মোর অর্থাৎ তার বেশি হতে পারে, ফ্রম মাই মাদার্স ডোর আমার মায়ের বাড়ির বা ঘরের যে দরজা সেখান থেকে 12 বা পদক্ষেপ করলে বা তার একটু বেশি পদক্ষেপ করলে তাদের এই সমাধিগুলোকে আমরা দেখতে পাবো। অ্যান্ড দে আর সাইড বাই সাইড এবং তারা পাশাপাশি রয়েছে, ঠিক আছে, তার সেই ভাই বোন যারা মারা গেছে এবং যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে তারা সাইড বাই সাইড রয়েছে। এরপর হাউ ম্যানি আর ইউ দেন সেড আই, ইফ দে টু আর ইন হেভেন, কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ওহ মাস্টার উই আর 7। তো দেখো এখানে কি বলা হচ্ছে, হাউ ম্যানি মানে কতজন, আর ইউ দেন তাহলে তোমরা কতজন, সেইড আই আমি জিজ্ঞাসা করলাম, এখানে কবি জিজ্ঞাসা করছে মেয়েটাকে, তাহলে তোমরা কতজন, ইফ দে টু আর ইন হেভেন যদি তোমাদের দুজন স্বর্গে, হেভেন মানে কি স্বর্গে, যদি তোমাদের দুজন স্বর্গে থাকে বা স্বর্গে চলে যায় তাহলে তোমরা এখন কয়জন, কুইক ওয়াজ দ্য লিটলস মেডস রিপ্লাই, তো কুইক মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, সেই ছোট্ট মেয়েটির রিপ্লাই মানে হচ্ছে কি উত্তর, ছোট্ট মেয়েটির উত্তর আসলো খুব তাড়াতাড়ি, কি বললো না, ও মাস্টার ও মহাশয় উই আর 7 আমরা 7 জন। তবুও এই মেয়েটি কিন্তু মানে তার সেই যে তার যে জেদ আর কি রয়েছে, যে সে 7 জনই বলছে, তার যে দুজন ভাই বোন মারা গেছে সেটা সে মানে বাদ দিচ্ছে না, তবুও সে মানে তার মৃত আর জীবন্তদের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা কিন্তু সে বুঝতে চাইছে না। সে বলছে আমরা এখনও 7 জনই ভাই বোন রয়েছি, কিন্তু কবিতাকে বোঝাতে চাইছেন যে তারা তো মৃত বা তারা মারা গেছে, তারা এখন স্বর্গে চলে গেছে, তাহলে তুমি কেন তাদেরকে তোমাদের মানে তোমাদের নিজেদের মধ্যে এখন কাউন্ট করছো, তোমরা তো এখন 5 জন হবে। তো তবুও সেই মেয়েটা বলছে না আমরা 7 জন ভাই বোন, ঠিক আছে, সে ছোট্ট 8 বছর বয়সী একটা মেয়ে, এইসব জিনিসগুলোতে সে বুঝতে চাইছে না। তো নেক্সট লাইনে দেখো কি বলা হচ্ছে, বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন। এটা দেখো ইট ওয়াজ হবে, ঠিক আছে, এটা সংক্ষিপ্ত বা কবিতার একটা শব্দ। তো ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার ওয়েল অ্যান্ড সে নাই উই আর 7। দেখো এই লাইনগুলোর মধ্যে কি বলা হচ্ছে, বাট মানে কিন্তু, দে আর ডেড কিন্তু তারা তো ডেড মানে তারা তো মৃত, দোজ টু আর ডেড ওই যে দুজন সেই দুজন তো, দোজ টু মানে যে ওই দুজন যে দুজন কবরের মধ্যে রয়েছে তারা তো মৃত, ডেড মানে কি মৃত, তারা তো মৃত, ওকে। দেয়ার স্পিরিটস তাদের স্পিরিটস মানে হচ্ছে আত্মা, আর ইন হেভেন তাদের আত্মা তো স্বর্গে চলে গেছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, দেখো ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, তো থ্রোয়িং অ্যাওয়ে মানে হচ্ছে কি কোনো অনর্থক বা বেকার এখানে, আর ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ, অর্থাৎ এই যে কথাগুলো আমি বললাম যে দুজন তো মৃত, তারা তো মরে গেছে, তাদের আত্মা তো স্বর্গে চলে গেছে, তো এই কথাগুলো তার কাছে একেবারে পুরো অনর্থক মানে বেকার আমি বললাম কথাগুলো, কারণ হচ্ছে স্টিল মানে তখনও তার লিটল মেড সেই ছোট্ট মেয়েটি উড হ্যাভ হার উইল
তার যে জেদ সেই জেদে অনড় রইল, অর্থাৎ তার যে কথা যে আমরা 7 জন ভাই বোন, তো সেই 7 জনই সে মানে 7 জনই সে বলছে, ঠিক আছে। দেখো অ্যান্ড সে এবং বলল কি নাই, না এনে ওয়াই, এখানে নাই মানে হচ্ছে না, নো, ঠিক আছে, সেই অর্থে ব্যবহার হচ্ছে। তো নেই উই আর 7, না আমরা কিন্তু 7 জনই ভাই বোন রয়েছি, ঠিক আছে। এটাই সে মেয়েটা এখনও পর্যন্ত কবিতার শেষেও সে বললো কি আমরা 7 জন ভাই বোন, সে মানতেই চাইছে না যে তার 2 জন ভাই বোন মারা গেছে, তাদেরকে আমি আর কেন গুনছি আমাদের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কবিতা, এখানে কিন্তু কবিতাটি আমাদের শেষ হয়ে গেল। তো এরপর আমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা সলভ করব। তার আগে কয়েকটা এখানে আমাদের শব্দ দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড মানে হচ্ছে গ্রুপড, গ্রুপড মানে হচ্ছে এক জায়গায় জড়ো হওয়া বা একত্রিত হওয়া। তারপর হচ্ছে রাস্টিক, রাস্টিক মানে হচ্ছে রুরাল বা গ্রাম্য, ওকে। এরপর ক্ল্যাড মানে হচ্ছে ড্রেসড বা পরিহিত বা পোশাক পরিহিত অবস্থা। মেড মানে হচ্ছে গার্ল বা মেয়ে। কনওয়ে কি আ ফোর্ট সিটি ইন ওয়েলস, অর্থাৎ ওয়েলসের একটা ফোর্ট সিটি মানে দুর্গ শহর, ঠিক আছে, একটা জায়গার নাম আর কি, একটা শহর এটা কনওয়ে। এরপর হচ্ছে গ্রেভস মানে টম্বস বা সমাধি। ডুয়েল মানে হচ্ছে লিভ অর্থাৎ বাস করা। আর স্পিরিটস মানে হচ্ছে সোলস বা আত্মা। নেই মানে হচ্ছে নো, ঠিক আছে, নে মানে হচ্ছে নো বা না। তো এই গেল আমাদের ওয়ার্ড নেস্ট। এরপর দেখবো আমরা আমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো। দেখো এখানে প্রথমে আমাদের কী দেওয়া আছে, লেটস ডু, চলো কাজ করি, অ্যাক্টিভিটি 1। এখানে কি বলা হচ্ছে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে হবে বা বেছে নিতে হবে সঠিক উত্তরটা। তো নাম্বার এতে কী দেওয়া আছে, দ্য লিটল গার্ল হোম দ্য পোয়েট মেট ওয়াজ, যে ছোট্ট মেয়েটির সঙ্গে কবি দেখা করেছিলেন বা কবির দেখা হয়েছিল সেটা 7, 8 or 9 ইয়ার্স ওল্ড। তার বয়স কত ছিল, সে 8 বছর বয়স ছিল তার। তো আমাদের অপশান 2-এরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। নাম্বার বিতে কী দেওয়া হচ্ছে, দ্য গার্ল লস্ট, অর্থাৎ মেয়েটি হারিয়েছিল 2 ব্রাদার্স মানে 2 জন ভাইকে, 2 সিস্টার 2 জন বোনকে, আর ব্রাদার অ্যান্ড আ সিস্টার একটা ভাই এবং একটা বোনকে। তো অপশান 3-এরটা সঠিক উত্তর হবে, তার একজন ভাই আর একজন বোন মারা গিয়েছিল, ঠিক আছে। এরপর নাম্বার সিতে দেখো আমাদের কী রয়েছে, দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বারিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি 12 স্টেপস, 10 স্টেপস, 6 স্টেপস। অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, বিটুইন হার হাউস তার বাড়ি, অ্যান্ড দ্য বারিয়াল গ্রাউন্ডস, বারিয়াল গ্রাউন্ডস মানে হচ্ছে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরস্থানটা, আর তার বাড়ির থেকে যে দূরত্ব সেটা কত ছিল, 12 স্টেপ মানে হচ্ছে 12 পা, ঠিক আছে, 12 বার পদক্ষেপ করলে সেখানে যাওয়া যায়, ওকে, বা তার বেশি, যেটা আমাদের কবিতাটি পড়লাম। তো এখানে আমাদের অপশান 1-এরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অ্যাক্টিভিটি 2। এখানে আমাদের কি বলা হচ্ছে, অ্যাক্টিভিটি 2-তে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা লিখতে হবে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট অফ ইচ ফর ইচ অফ ইউর আনসার, প্রতিটা উত্তরের সপক্ষে আমাদের একটি করে স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক আর কেন ভুল, ঠিক আছে, সেই সপক্ষে। তো দেখো এখানে নাম্বার এতে কী দেওয়া আছে, দ্য টু গার্ল ওয়াজ গুড লুকিং, সরি দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং, ছোট্ট মেয়েটি ছিল গুড লুকিং মানে কি সুন্দর। তো সুন্দর ছিল এটা আমাদের সঠিক হবে, তো আমরা এখানে কী লিখবো, টি লিখবো, এবং এখানে কিন্তু আমাদের একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক এবং কেন ভুল সেটা লিখতে হবে। তো এখানে আমরা দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবো, হার বিউটি মেড মি গ্লাড, অর্থাৎ তার সৌন্দর্য আমাকে খুশি করেছিল বা আনন্দিত করেছিল। এটা এটা হচ্ছে আমাদের কবিতার লাইন, কবিতার লাইনগুলোই আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিতে হবে, ঠিক আছে। তো এই লাইনগুলো আমাদের কবিতার মধ্যেই রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা লিখলাম, দেখো। তো এই লাইনটা আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার বিতে 5 অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, অর্থাৎ তার তার 5 জন ভাই বোন মারা গেছে, এটা ভুল, তো তার 2 জন ভাই মানে একজন ভাই একজন বোন মারা গেছে, মানে 2 জন মারা গেছে। তো এটা আমাদের কী হবে, এটা আমাদের এফ হবে, ঠিক আছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কী লিখবো দেখো, 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, অর্থাৎ আমাদের মধ্যে 2 জন গির্জা প্রাঙ্গণে শায়িত রয়েছে, অর্থাৎ তাদের সমাধির মধ্যে রয়েছে। এখানে আমাদের এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবো, ওকে। এরপর দেখো আমাদের অপশান নাম্বার 3-এর যে প্রশ্ন দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে, দ্য গ্রেভস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাস, মানে কবর মানে সমাধিগুলো হচ্ছে গ্রিন গ্রাস মানে সবুজ ঘাস দিয়ে ঢাকা ছিল, এটা আমাদের সঠিক হবে। তো আমরা কবিতার মধ্যে দেখলাম যে তাদের যে কবর বা সমাধি সেগুলো কি সবুজ হয়ে গিয়েছিল, মানে ওপরে ঘাস জন্মেছিল এবং লতা পাতা জন্মেছিল, ঠিক আছে। এবং এখানে আমাদের একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো আমরা এখানে কি লিখবো, সাপোর্টিং স্টেটমেন্টে এখানে আমরা লিখবো দেয়ার গ্রেপস আর গ্রিন দে মে বি সিন, এই অংশটা লিখবো। এগুলো আমাদের কবিতার লাইন, অর্থাৎ তাদের যে সমাধি সেগুলো সবুজ এবং তাদেরকে দেখাও যেতে পারে, অর্থাৎ সমাধিগুলোকে, ঠিক আছে, দেখা যেতে পারে। তো
তো এটা লিখবো আমরা সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। তারপর দেখো আমাদের রয়েছে কি অ্যাক্টিভিটি 3। এখানে কি দেওয়া আছে এগুলো তোমরা দেখে নাও ভালোভাবে। অ্যাক্টিভিটি 3তে দেওয়া আছে লুক অ্যাট দ্য ফার্স্ট 4 লাইনস, অর্থাৎ কবিতার যে প্রথম 4টি লাইন সেটা এখানে দেওয়া আছে, সেটাকে এখান থেকে আমাদের আরেকবার দেখতে বলা হচ্ছে বা পড়তে বলা হচ্ছে। তো এখানে কি দেওয়া আছে দেখো, আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লেম্ব, হোয়াট শুড ইট নো অফ ডেথ। তো এখানে দেখো এই লাল কালার যে শব্দগুলো রয়েছে, ব্রেথ, ঠিক আছে, তারপর হচ্ছে ডেথ, ঠিক আছে। তো হোয়ার ইজ দ্য সিমিলারিটি, সিমিলারিটি মানে হচ্ছে কি এদের মধ্যে মিল, কোথায় মিল আছে সেটা দেখতে বলা হচ্ছে। দ্য ওয়ার্ড ব্রেথ রাইমস উইথ ডেথ। তো দেখো এই ব্রেথ এটা এই ডেথ এর সঙ্গে একটা একটা ছন্দের একটা মিল রয়েছে, ঠিক আছে, ব্রেথ ডেথ, ঠিক আছে, ছন্দের একটা মিল রয়েছে। এখানে চাইল্ড, ঠিক আছে, তারপর লেম্ব, এরকম মিল রয়েছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট রাইমস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। তো এখানে দেখো যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর যে ছন্দে মিল রয়েছে শব্দ, সেই মিলযুক্ত শব্দগুলো আমাদের এই পাশে লিখতে হবে, ঠিক আছে। তো সেগুলো দেখো আমরা কবিতা থেকে যদি আমরা আরেকবার দেখে নিই কবিতাটি, তাহলে বুঝতে পারবো। দেখো এখানে আমাদের যেরকম মিলযুক্ত শব্দগুলো রয়েছে সেগুলো দেখো তোমরা এখান থেকে একবার দেখে নাও। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা খুঁজে পাবে শব্দগুলোকে। যেমন দেখো এখানে চাইল্ড, চাইল্ডের সঙ্গে কি মিল রয়েছে, চাইল্ড লেম্ব, ঠিক আছে। ব্রেথ ডেথ, দেখো গার্ল কার্ড, সেড হেড, ঠিক আছে, এর সঙ্গে এর মিল রয়েছে। এরপর এখানে দেখো এয়ার, এয়ারের সঙ্গে কি মিল রয়েছে, ফেয়ার। ক্লাড এর সঙ্গে মিল রয়েছে কি, গ্লাড। তারপর দেখো মেড এর সঙ্গে কি মিল রয়েছে, সেড। পি এর সঙ্গে কি মিল রয়েছে, মি, ঠিক আছে, বি মি, ঠিক আছে, মানে একটা লাইন ছেড়ে আর একটা লাইনের সঙ্গে কিন্তু শেষের যে ওয়ার্ডস তারটা সেটা মিল রয়েছে। এরপর দেখো টেল এর সঙ্গে কি মিল রয়েছে, ডুয়েল। উই এর সঙ্গে মিল রয়েছে, সি, ঠিক আছে, এটা। এরপর দেখো লাই এর সঙ্গে এখানে কি মিল রয়েছে, এটার আমরা দেখো ব্রাদারের সঙ্গে মিল রয়েছে, লাইয়ের সঙ্গে আইটা মিল করা হয়েছে এখানে, ঠিক আছে। তো ব্রাদারের সঙ্গে মিল রয়েছে কি, মাদার, ওকে। এরপর দেখো ডুয়েলের সঙ্গে টেল, এটা মিল রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো আরও কিছু মিলযুক্ত শব্দ এখানে রয়েছে। দেখো মেড এর সঙ্গে লিড, ঠিক আছে, অ্যালাইভ এর সঙ্গে ফাইভ। এরপর দেখো আমরা এখানে রিপ্লাইয়ের সঙ্গে সাইড, এরা মিল রয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে হেভেন, হেভেনের সঙ্গে কি, সেভেন, হেভেন এর সঙ্গে সেভেন, এটা মিল রয়েছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মিলযুক্ত শব্দ। তো এরকম শব্দ আমাদের খুঁজে নিয়ে এখানে লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা সেগুলো পরপর লিখে নিই। এখানে দেখো প্রথমে যেটা আমাদের কী দেওয়া হচ্ছে, কার্ল। তো কার্ল আমরা কি দেখলাম, কার্ল গার্ল এর সঙ্গে মিল রয়েছে, ঠিক আছে। তো কার্ল এটা কী হবে, গার্ল। আমরা লিখবো GIRL, গার্ল, ঠিক আছে, GIRL, এটা গার্ল হবে। তারপর কী দিয়েছে দেখো হেড, হেডটা আমাদের কী হবে, হেড হবে কি মেড, MAID, মেড হবে। তারপর এয়ার, এয়ারটা কার সঙ্গে মিল রয়েছে আমরা দেখেছি, এয়ার হচ্ছে কী হবে, ফেয়ার, FAIR, ফেয়ার মানে সুন্দর, ঠিক আছে। এরপর ক্লাড, ক্লাডটা কী হবে, কার সঙ্গে মিল রয়েছে, গ্লাড, GLAD, গ্লাড, ওকে। তারপর দেখো বি, বি কার সঙ্গে মিল রয়েছে, মি এর সঙ্গে মিল রয়েছে। তারপর টেল, টেল কার সঙ্গে মিল রয়েছে, ডুয়েল, DWELL, ডুয়েলের সঙ্গে মিল রয়েছে। নেক্সট হচ্ছে দেখো লেড, লেডটা কার সঙ্গে মিল রয়েছে, লেড এটা হবে MAID, মেড, ঠিক আছে, এর সঙ্গে মিল রয়েছে। তারপরে হেভেন, হেভেনটা কার সঙ্গে মিল রয়েছে, হেভেন হচ্ছে সেভেন, SEVEN, সেভেনের সঙ্গে মিল রয়েছে হেভেন। তো এইভাবে মিলযুক্ত শব্দগুলোকে আমাদের মিলিয়ে লিখতে হবে। তারপর দেখো আমাদের যেটা রয়েছে অ্যাক্টিভিটি 4, এখানে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে পিক আউট দ্য এক্সপ্রেশনস দ্যাট ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। অর্থাৎ এখানে আমাদের কবিতা থেকে পিক আউট দ্য এক্সপ্রেশন মানে সেই বাক্যগুলোকে তুলে নিতে হবে, সেই বাক্যগুলোকে যেগুলো হচ্ছে এই মেয়েটার যে অ্যাপিয়ারেন্স মানে সে দেখতে কেমন, তার যে মানে শারীরিক যে গঠন বা সে কী পড়ে আছে, কীরকম তার চোখ কীরকম, তার যে বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী লিখবে। আর হেয়ার ওয়াজ থিক, তার চুলগুলো ছিল কি থিক মানে ঘন, উইথ ম্যানি আ কার্ল মানে হচ্ছে কোঁচকানো, অ্যান্ড সি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড, এবং তার যে পোশাক পরিহিত ছিল সেটা এলোমেলোভাবে সে পরেছিল, অ্যান্ড হার আইজ ওয়ার ভেরি ফেয়ার, এবং তার চোখ ছিল খুব সুন্দর। তো এইগুলো হচ্ছে তার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে কবিতার মধ্যে। তো সেটাই হচ্ছে আমাদের এখানে উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা উত্তরটা এখানে এভাবে লিখলাম, ওকে। এরপর দেখো পরের যে প্রশ্ন নাম্বার বিতে, উইথ হোম ডিড দ্য গার্ল লিভ, মানে মেয়েটি কার সঙ্গে বাস করতো বা কার সঙ্গে থাকতো। তো মেয়েটি কার সঙ্গে থাকতো, তার মায়ের সঙ্গে থাকতো, তাহলে কি লিখবে, দ্য গার্ল লিভড, LIVED, লিভড
লিভড উইথ হার মাদার। ওকে, মেয়েটি তার মায়ের সঙ্গে থাকতো বা মায়ের সঙ্গে বাস করতো। এটা হচ্ছে আমাদের উত্তর লিখতে হবে, দ্য গার্ল লিভড উইথ হার মাদার। তো নেক্সট আমাদের নাম্বার সিতে দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার অ্যান্ড সিস্টার্স। অর্থাৎ মেয়েটি তার লিভিং ব্রাদার্স মানে তার জীবন্ত যে সমস্ত ভাই বোন ছিল তাদের সম্পর্কে কি বলেছিল। তো তাদের সম্পর্কে বলেছিল কি, দুজন থাকে কনভেতে আর দুজন থাকে জাহাজে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা দেখো কি লিখবো, সি সেড টু অফ হার ব্রাদার্স লিভ অ্যাট কনভে অ্যান্ড টু আর গান টু সি, এবং দুজন গেছে সমুদ্রে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তরটা লিখতে হবে। তো আমরা আনসারটা এখানটায় লিখলাম। এর পরের প্রশ্ন দেখবো আমরা নাম্বার ডিতে যেটা দেওয়া আছে। তো এখানে দেখো কি বলা হয়েছে, নাম্বার ডি এর প্রশ্নে এখানে ডিতে, হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7, অর্থাৎ মেয়েটি কেন বলেছিল যে আমরা 7 জন। যেহেতু যদিও মেয়েটির একজন ভাই একজন বোন মারা গেছে, দুজন মারা গেছে, তো তারা তখন 5 জন ছিল, তবুও সে বলছিল কি আমরা 7 জন। কেন বলছিল, কারণ সে মৃত্যু আর একজন যে জীবন্ত মানুষের সম্পর্কে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু সে বোঝে না, যেহেতু সে খুবই ছোট। তো সেটা আমাদের আনসারটা লিখতে হবে। তো দেখো আমরা এর উত্তরটা কিভাবে লিখব, বিকজ সি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ডেথ, কারণ সে মৃত্যুর অর্থ কী সেটা সে বোঝে না। অ্যান্ড সি ক্যান নট ডিফারেন্সিয়েট ডেড অ্যান্ড অ্যালাইভ, এবং সে মৃত্যু এবং জীবন্ত এর মধ্যে যে পার্থক্য সেটাও সে বোঝে না। তার জন্যই সে বলেছিল যে কি আমরা 7 ভাই বোন। ঠিক আছে, দুজন যে মারা গেছে তা সত্ত্বেও সে বলেছিল কি আমরা 7 জন। ঠিক আছে, তো এটা আমরা উত্তরটা এইভাবে লিখলাম। তো নেক্সট দেখবো আমরা পরের আমাদের অ্যাক্টিভিটি 5-এর। ঠিক আছে, এর উত্তরটা আমরা এখানে লিখে দিলাম। অ্যাক্টিভিটি 5-এ দেখো আমাদের কী দেওয়া আছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদের বাক্য লিখতে হবে, অর্থাৎ বাক্য রচনা করতে হবে, মেক সেন্টেন্স করতে হবে আর কি। প্রথমে দেওয়া আছে দেখো কি, ডুয়েল। ডুয়েল মানে কি, ডুয়েল মানে হচ্ছে বাস করা। তো ডুয়েল মানে হচ্ছে বাস করা, সেটা দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে। তো দেখো আমরা ডুয়েল দিয়ে একটা বাক্য লিখছি, যে কোনো বাক্য তোমরা লিখবে। তো ডুয়েল দিয়ে আমরা কি বাক্য লিখতে পারি, যে হি ডুয়েলস ইন আ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে। তো আমরা এখানে লিখছি হি ডুয়েলস, DWELLS, হি ডুয়েলস ইন আ ভিলেজ, ঠিক আছে, সে একটি গ্রামে বাস করে। তো বাক্য লিখলাম। তোমরা অন্য বাক্য যেভাবে তোমরা যদি পারো নিজেরা বানিয়ে বাক্য লিখতে পারো। ঠিক আছে, এবার ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড মানে কি, ক্লাস্টার্ড মানে হচ্ছে একত্রিত হওয়া। ঠিক আছে, তো ক্লাস্টার্ড মানে হচ্ছে একত্রিত হওয়া, CLUSTERED, ক্লাস্টার্ড। তো এটা দিয়ে আমাদের একটি বাক্য লিখতে হবে। তো দেখো আমরা বাক্য লিখছি, উই ক্লাস্টার্ড ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড। ঠিক আছে, FIELD, অর্থাৎ আমরা মাঠের মাঝখানে একত্রিত হলাম বা জড়ো হলাম। ওকে, এরপর দেওয়া হচ্ছে রাস্টিক। রাস্টিক মানে কি, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য। ওকে, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য, তো RUSTIC। রাস্টিক দিয়ে দেখো আমরা বাক্য লিখছি একটা। তো লিখছি দেখো, দিস রাস্টিক বয় ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, দিস রাস্টিক, RUSTIC, রাস্টিক বয় ইজ ভেরি সিম্পল, SIMPLE। তো এই গ্রাম্য ছেলেটি খুবই সিম্পল, মানে খুবই সাধারণ বা সহজ সরল একটা ছেলে। ঠিক আছে, এইভাবে আমরা বাক্য লিখছি। তো তোমরা অন্য বাক্য লিখতে পারো তোমাদের মতো করে। এরপর দেখো গ্রেভ। গ্রেভ মানে হচ্ছে কি কবর। তো গ্রেভ মানে হচ্ছে কি কবর। কবর দিয়ে আমরা বাক্য একটা লিখতে পারি কি, দিস গ্রেভ, THIS, দিস ইজ আ ফেমাস পার্সনস গ্রেভ, FAMOUS, ফেমাস পার্সনস গ্রেভ, অর্থাৎ এটি একটি বিখ্যাত মানুষের গ্রেভ বা সমাধি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি লিখলাম, গ্রেভ দিয়ে লিখলাম। ঠিক আছে, এই বাক্যটা আমরা প্রথমে গ্রেভটা লেখা হয়নি, তোমরা গ্রেভটা প্রথমে লিখে নেবে। ঠিক আছে, এরপর দেখো মেড দিয়ে বাক্য রয়েছে একটা। মেড মানে কি, মেড মানে হচ্ছে মেয়ে আর কি, তো MAID। মেড দিয়ে যদি আমরা বাক্য লিখতে পারি, আমরা লিখবো কি, দিস মেড ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, SIMPLE, আমরা সাধারণ একটা বাক্য লিখলাম, অর্থাৎ এই মেয়েটি খুবই সিম্পল বা সাধারণ। ঠিক আছে, এরকম বাক্য লিখলাম। তো এরকমভাবে আমরা সহজ দেখে আমরা বাক্যগুলোকে লিখলাম। ঠিক আছে, তোমরা নিজেরাও চেষ্টা করবে এই শব্দগুলো দিয়ে অন্য বাক্য লেখার। ওকে,
তো তারপর দেখো আমাদের যেটা রয়েছে লুক অ্যাট দ্য কালার্ড ওয়ার্ডস। এখানে আমাদের বলা হচ্ছে লুক অ্যাট দ্য কালার্ড ওয়ার্ডস, মানে হচ্ছে এই যে নিচে এই যে বাক্যগুলো দেওয়া আছে, এখানে এই যে কালার করা শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোকে দেখতে বলা হচ্ছে আমাদের। যেমন দেখো মেড, এটা হচ্ছে মেড, এটাও মেড, এটাও মেড, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, নোট দ্যাট দ্য টু ওয়ার্ডস হ্যাভ দ্য সেম প্রোনাউন্সিয়েশন বাট দেয়ার মিনিংস আর ডিফারেন্ট। তো এখানে বলা হচ্ছে লক্ষ্য করুন যে এই যে শব্দগুলো এদের কিন্তু প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা একই, এটাও মেড, এটাও মেড, কিন্তু এদের অর্থ আলাদা। এই মেড মানে হচ্ছে কি মেয়ে, আর MAD মেড, এই মেড মানে কি তৈরি, ঠিক আছে, কিছু বানানো আর কি। তো দিস ওয়ার্ডস আর কল্ড হোমোফোনস, এইগুলোকে বলা হয় হোমোফোনস বা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। বাংলা যেটা বলা হয় উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা। হিয়ার আর সাম মোর ইনস্টেন্স অফ হোমোফোনস ফ্রম দ্য পোয়েম। তো এখানে কিছু হোমোফোনস দেওয়া হয়েছে বা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ দেওয়া হয়েছে, যেমন হচ্ছে মেট, MET মেট, আর MATE মেট। MET মেট মানে হচ্ছে কি সাক্ষাৎ করা, আর MATE মেট মানে হচ্ছে সহপাঠী। HAR হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, আর HARE হেয়ার, এই হেয়ার মানে হচ্ছে খরগোশ। WONDER ওয়ান্ডার, এটার মানে হচ্ছে কি অবাক হয়ে যাওয়া, আর WANDER ওয়ান্ডার, এটার মানে হচ্ছে কি ঘুরে বেড়ানো। দেখো TWO2 মানে হচ্ছে দুই, আর TO2 এটা হচ্ছে একটি প্রিপোজিশন। তারপর THER দেয়ার, দেয়ার মানে হচ্ছে কি তাদের, আর THEIR দেয়ার, এই দেয়ার এটা এই যে দেয়ার, THER দেয়ার মানে সেখানে, আর THEIR দেয়ার এটার মানে হচ্ছে তাদের। তো এবার দেখো লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 6 বলা হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোনস। অর্থাৎ এই যে শব্দগুলো আমাদের এখানে দেওয়া আছে, এই শব্দগুলোকে দিয়ে আমাদের একটা করে কি বলা হচ্ছে মেক সেন্টেন্স করতে হবে, মানে বাক্য লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে বাক্যগুলোকে লিখছি কীভাবে লিখবো। দেখো প্রথমে আমাদের যেটা রয়েছে হচ্ছে মেট, MET মেট। তো আই মেট হার, আমি তার সঙ্গে দেখা করেছিলাম। ছোটো ছোটো বাক্য আমরা লিখছি তোমাদের জন্য, দেখো ঠিক আছে। মেট দিয়ে আমি লিখলাম আই মেট হার, তো আমি তার সঙ্গে সরি এটা মেট হবে MET হবে স্পেলিংটা আই মেট হার, আমি তার সঙ্গে দেখা করেছিলাম বা তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আর MATE মেট, এটা কি হবে, MATE মেট দিয়ে আমরা লিখতে পারি হি ইজ মাই ক্লাসমেট, CLASS ক্লাস MATE, সে হচ্ছে আমার ক্লাসমেট মানে ক্লাসের সহপাঠী। তো মেট আর MET মেট আর MATE মেট দিয়ে আমরা দুটো বাক্য লিখলাম, একটা করে বাক্য লিখে ফেললাম। এরপর দেখো হেয়ার আর হেয়ার দিয়ে লিখতে হবে। তো হেয়ার দিয়ে আমরা কি লিখতে পারি, HAIR হেয়ার দিয়ে। তো আই হ্যাভ HAVE thick, THICK thick hair, ওকে। HAIR আমার আই হ্যাভ থিক হেয়ার মানে হচ্ছে আমার ঘন চুল রয়েছে, চুল আছে। আর HARE হেয়ার মানে খরগোশ, এটা দিয়ে আমরা কি লিখতে পারি যে আই হ্যাভ আ পেট হেয়ার, মানে আমার একটি পোষা খরগোশ আছে। তো আমরা লিখবো দেখো আই হ্যাভ HAVE আই হ্যাভ আ PET পেট হেয়ার HARE, আমার একটি পোষা খরগোশ আছে, ঠিক আছে, লিখলাম। এরপর দেখো আমাদের কি আছে ওয়ান্ডার আর ওয়েন্ডার। এই ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া। তো দেখো আমরা লিখতে পারি এইভাবে যে দে THEY দে ওয়ান্ডার WONDER দে ওয়ান্ডার টু সি দ্য বিউটিফুল বার্ড, ঠিক আছে, BEAUTIFUL। তো তারা এই সুন্দর পাখিটি, বিউটিফুল বার্ড, ঠিক আছে, বিউটিফুল আমরা বার্ড লিখবো এখানটায়, বিউটিফুল বার্ড PIRD, ওকে। তো তারা এই সুন্দর পাখিটিকে দেখে অবাক হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমাদের কী দেওয়া আছে, এই যে ওয়ান্ডার, এই ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে ঘুরে বেড়ানো। এটা আমরা লিখতে পারি WANDER আই ওয়ান্ডার, আমরা লিখছি দেখো আমরা এইভাবে লিখবো আই লাইক টু ওয়ান্ডার, মানে আমি ঘুরে বেড়াতে পছন্দ করি ইন আওয়ার ভিলেজ, VILLAGE, আমি আমাদের গ্রামে ঘুরে বেড়াতে পছন্দ করি বা ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসি, এভাবে লিখলাম। এরপর হচ্ছে TW2 আর TO2। তো TWO2 দিয়ে আমরা একটা বাক্য লিখছি, দেখো আমরা খুব সাধারণ বা সহজ বাক্যগুলো লিখছি যাতে তোমরা বুঝতে পারো আর কি। তো আই হ্যাভ TWO2 পেন্স, PENS, আমার দুটি পেন আছে, ঠিক আছে। এবার টু হচ্ছে প্রিপোজিশন, এই টু দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে। তো এই টু দিয়ে আমরা কি বাক্য লিখতে পারি, এই টু দিয়ে আমরা বাক্য লিখতে পারি, দেখো হি ওয়েন্ট WENT হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, ঠিক আছে, লিখলাম।
আর কি দেওয়া আছে THERE দেয়ার আর THEIR দেয়ার দেওয়া আছে। দেখো THERE দেয়ার, এই দেয়ার দিয়ে আমরা লিখতে পারি, এই দেয়ার মানে কি সেখানে। তো এই দেয়ার দিয়ে আমরা একটা বাক্য এখানে লিখছি দেখো, আই ওয়েন্ট দেয়ার, WENT THERE, আমি সেখানে গিয়েছিলাম। ঠিক আছে। আর কি দেওয়া আছে THEIR দেয়ার আছে, মানে তাদের, তাদের একটি বড় বাড়ি আছে, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে। তো দেখো আমরা এখানে লিখবো তাদের বাড়িটা অনেক বড়, এভাবে লিখতে পারি। তো THEIR দেয়ার হাউস, HOU, দেয়ার হাউস ইজ বিগ, তাদের বাড়িটি, দেয়ার হাউস ইজ বিগ, তাদের বাড়িটি বড়। ওকে। তো দেখো এই যে বাক্য শব্দগুলো ছিল, এই শব্দগুলো দিয়ে আমরা একটা একটা করে বাক্য লিখলাম। তোমরা কিন্তু অন্য বাক্য নিজেরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে। এই বাক্যগুলো আমরা এখানে এভাবে তোমাদের বোঝানোর জন্য কিন্তু লিখলাম। আমাদের যে শব্দগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আমরা একটা করে বাক্য এখানে লিখলাম। এরপর আমাদের যেটা আছে এখানে বলা হচ্ছে লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। এখানে দেওয়া আছে কালেক্ট আ ফিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার হোমোফোনস, রাইট ডাউন দেয়ার মিনিংস। তো এখানে বলা হচ্ছে কালেক্ট মানে সংগ্রহ করো, আ ফিউ ওয়ার্ডস মানে কয়েকটি শব্দ, অ্যান্ড দেয়ার হোমোফোনস এবং তাদের হোমোফোনস মানে ভিন্ন অর্থ, মানে একই সব, মানে একই উচ্চারণযুক্ত তোমাকে আরও কয়েকটা শব্দ এখানে সংগ্রহ করতে বা লিখতে বলা হচ্ছে, এবং তাদের যে অর্থ বাংলা যে মানে সেটাও কিন্তু লিখতে বলা হচ্ছে। যেমন এই যে শব্দগুলো আমরা পড়লাম, এমিটিমেট আর এমিটিমেট, এমিটিমেট মানে দেখা করা বা সাক্ষাৎ হওয়া, আর এমিটিমেট মানে সহপাঠী। এখানে হেয়ার আর হেয়ার এটা মানে হচ্ছে চুল, এটা মানে হচ্ছে খরগোশ। তো এরকম আরও কয়েকটি শব্দ তোমাকে লিখতে বলা হচ্ছে। তো সেগুলো তোমার জানা থাকলে তোমরা লিখবে। যেমন আমি তোমাদের দু একটা লিখে দেখিয়ে দিচ্ছি দেখো। যেমন আমরা এখানে লিখতে পারি দেখো রাইট, ওকে, RIGHT, রাইট, রাইট মানে কি ঠিক। ঠিক আছে। আবার দেখো WRITE, রাইট, রাইট মানে হচ্ছে লেখা। তো দুটি দেখো উচ্চারণ কিন্তু একই, এটাও রাইট, এটাও রাইট। তো এই রাইট মানে হচ্ছে ঠিক, এই রাইট মানে হচ্ছে লেখা। তেমনি দেখো আরও শব্দ আমাদের রয়েছে, যেমন হচ্ছে WEEK, উইক, যেটা তো আমরা লিখি, এটা মানে কি, এটা মানে হচ্ছে সপ্তাহ। আর যদি আমরা লিখি WEAK, উইক, এটার মানে হচ্ছে দুর্বল। ঠিক আছে। তো এরকম আরও অনেক শব্দ রয়েছে, এগুলোকে তোমাদের কিন্তু খুঁজে নিয়ে, মানে তোমাদের মাথায় যেগুলো আসবে সেগুলো তোমাদের খুঁজে লিখতে হবে। ঠিক আছে। দেখো আমরা তোমাদের লেসন 3-তে যে পোয়েমটি ছিল সেটা সম্পূর্ণ পড়লাম, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া ছিল সমস্ত অ্যাক্টিভিটির উত্তর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের যে লেসন 4টা রয়েছে, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়বো বা সম্পূর্ণ প্রস্তুতি পড়বো, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া থাকবে সমস্ত অ্যাক্টিভিটির সলিউশন কিন্তু আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল, মানে ভিডিওটিতে একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ওকে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।